The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. দেখুন, সুপ্রিম কোর্ট প্রসঙ্গে একটা সম্প্রতি আপনার দূষণ দাবে সিনিয়র অ্যাডভোকেট উনি প্রফেশন ত্যাগ করেছেন সম্প্রতি এবং তিনি একটি প্রেস স্টেটমেন্টও দিয়েছেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছে এবং যেটা চলছে এখন সংবিধান একটা বই হিসাবে আছে আর বিভিন্ন আইন যেগুলো তৈরি করছে পার্লামেন্টে সেই আইনগুলো প্রত্যেকটা জায়গায় স্ক্রুটিনি করি জুডিশিয়াল রিভিউ বলে তাহলে দেখবেন প্রত্যেকটি আইনের মধ্যেই সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে সংবিধানের বিভিন্ন যে অনুচ্ছেদ গুলো আছে তার বিরুদ্ধে এইভাবেই কিন্তু সংবিধানটাকে ভেতর থেকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সংবিধান একটা থাকছে, সংবিধান একটা প্রিন্টেড পেপার হয়ে যাবে। নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় বলছি দিগদর্শন থেকে। এই মুহূর্তে একটা বার্নিং ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা বিভিন্ন খবরের কাগজে এবং টিভি মাধ্যমে আপনারা শুনেছেন যে বাঙালি বিতাড়ন এবং বাঙালি নির্যাতনের একটা পর্ব চালু হয়ে গেছে। কোথায় কোথায় চালু হয়েছে? যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে। এই মুহূর্তে আমরা কথা বলতে চাইছি, অন্য রাজ্যগুলোর কথা বাদ দিচ্ছি। আমার সবচেয়ে বড় কথা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এদের বিতাড়ন শুধু নয়, এদের পুশব্যাক করে বাংলাদেশি হিসেবে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা আসলে কুচবিহারের লোক এবং কুচবিহারে বিজেপি কিন্তু ভালো ফল করেছে নর্থ বেঙ্গলে, তা সত্ত্বেও এটা করা হচ্ছে। এবং মুসলিম বিতাড়ন কিন্তু সেই তুলনায় যদি লিস্ট দেখেন, দেখবেন মুসলিম থেকে কিন্তু হিন্দুর সংখ্যাই বেশি। এবং যে ডিটেকশন ক্যাম্প তৈরি হয়েছে আসামে, সেখানেও দেখবেন লিস্ট দেখবেন, তাহলে দেখবেন যে হিন্দু সো কল্ড নিম্নবর্ণের হিন্দু তাদের সংখ্যাটাই বেশি। কেন কি এই নিয়ে তো পরে একটা পর্বে বলবো। এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে দিল্লির যে কলোনিতে সেখানকার গ্রাসরুট লেভেলের বাঙালি যারা শ্রমজীবী মানুষ তাদের ওপর কি অত্যাচার চলছে। তাদের লাইন কেটে দেওয়া হচ্ছে, ইলেকট্রিক্যাল লাইন, তাদের জলের লাইন কেটে দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমরা এখান থেকে বিদায় হও। এই অমানবিক আচরণ করা হচ্ছে। তারা এই যে জলের লাইন নিয়েছিলেন বা ইলেকট্রিক্যাল লাইন নিয়েছিলেন, তারা কিভাবে লাইন পেলেন? প্রশাসন দিয়েছিল কি করে? নিশ্চয়ই তাদের কাছে কিছু কাগজপত্র ছিল। আগের যে সরকার ছিল অর্থাৎ আপ সরকার, তারা তো পেয়েছিলেন, তারা মানবিক কারণে সেটা দিয়েছিলেন। আর নতুন যে সরকার এলো ভোটে জিতে, তারা যে ওই কলোনি থেকেও ভোট পাননি তার কি গ্যারান্টি আছে? সুতরাং রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়ালো। এই সম্পর্কে আমরা তো নানা কথা শুনছি, কিন্তু আপনাদের জানিয়ে রাখি, জেনে রাখুন, দিল্লির ম্যাক্সিমাম উচ্চ বর্ণের এবং ক্রিমি লেয়ারের যে স্তরে বাঙালিরা থাকেন তাদের কোনো তাপ উত্তাপ নেই এই বিষয়টা নিয়ে। আমরা এখানে যতই রাজনৈতিকভাবে চেঁচামেচি করি না কেন, দিল্লিতে এই নিয়ে একমাত্র তৃণমূলের তরফ থেকে ওই কলোনিতে গিয়ে কিছু প্রচার হয়েছে, সেটা সাময়িক, সেরকম জোর তো দিল্লিতে তৃণমূলের নেই। বাকিরা কিন্তু কেউ কিছু বলছেন না, না কংগ্রেসের তরফ থেকে না বামেদের তরফ থেকে সেখানে কোনো কিছু কাজ হচ্ছে। যাই হোক, আগামী দিনে হয়তো হবে, আরো জিনিসটা বাসি হয়ে যাবে, তারপর হবে, কিংবা আরো যখন ব্যাপারটা আরো পেকে যাবে, পরিণত হবে, তখন হয়তো শুরু হবে। সেটা তাদের রাজনৈতিক দলের সিদ্ধান্ত। আমরা কথা বলেছিলাম অরুণ বাবুর সঙ্গে, অরুণ মাঝির সঙ্গে। অরুণ মাঝি তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের একজন লয়ার এবং একটি নতুন রাজনৈতিক দল তিনি তৈরি করেছেন। সেই রাজনৈতিক দলের উনি অন্যতম কর্তা ব্যক্তি। তিনি কিভাবে দেখছেন দিল্লির এই ঘটনাটিকে, আমি একটু ফোনে তার সঙ্গে আলোচনা করেছিলাম। আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেই ফোনের সাক্ষাৎকারে। দেখুন, সেই কোন কালে বাংলার রাজা সিংহবাহুর শাস্তি পুত্র বিজয় সিংহের জন্য আশীর্বাদ হয়ে উঠেছিল, তাই তো তিনি পানসি ভাসিয়ে সিংহলে পৌঁছে সিংহল জয় করেছিলেন। নজরুলের সংকল্প কবিতায় ওই থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে মন্ত্রটিকে মনে করে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন বাঙালিরা। ধর্মে কেউ হয়তো হিন্দু, কেউ বা মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ,
কিন্তু বাঙালি যাত্রাভিমান ধরে রেখেছেন ভারতের বিভিন্ন রাজ্যে ও বাঙালির পদচিহ্ন ফেলেছেন বহু যুগ আগে থেকেই। দেশের রাজধানীও এই তালিকায়। 1911 সালে দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়। বাংলার গুরুত্ব তখন থেকেই কমতে থাকে। দেশভাগের জ্বালা নিয়ে পাঞ্জাব ও বাংলা থেকে এক বিশাল সংখ্যক বাঙালি উদ্বাস্তু চলে আসেন দিল্লিতে। দিল্লির হিন্দুস্তান পার্ক অঞ্চল তো ছোট্ট কলকাতা বলা হয়। এছাড়াও দিল্লির বিভিন্ন এলাকায় বহু বাঙালি যেমন স্থায়ীভাবে বাস করছেন, তেমনি এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু পরিযায়ী শ্রমিক দিল্লিতে রুটি রুজি সংগ্রহ করছেন। কংগ্রেস আমলে এই প্রবাসী বাঙালিদের মধ্যে উচ্চবর্ণের এক প্রভাব ছিল দিল্লির সমাজ জীবনে। জনতা সরকার আসার পর থেকে সেই বাঙালি প্রভাব দিল্লিতে কমতে থাকে। মনে রাখা দরকার, জনতা দলে সমাজতন্ত্রীদের থেকে জনসংঘ আরএসএস এর প্রভাব ছিল বেশি। এরপর আবার কংগ্রেস, তারপর দেশের ক্ষমতা দখল নেয় রামভক্ত বিজেপি। এই তো কিছুদিন আগে রামনবমীতে চিত্তরঞ্জন পার্কের বাঙালি বাজারের কাছে বাঙালি ব্যবসায়ীরা যে কালী মন্দির বানান, সেখানেই হাজির হয়ে যায় রাম হনুমান ভক্তরা। তাদের দাবি, রামনবমী তিথি বা হনুমান জয়ন্তীতে আমিষ খাওয়া যাবে না, আমিষ বিক্রি করা যাবে না। এটি বাঙালি ঘৃণার এক নিদর্শন। এই মুহূর্তে দিল্লির জয় হিন্দ কলোনিতে বাসিন্দাদের জল ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাদের অপরাধ, তারা বাংলাভাষী। এই ঘৃণাকে আরো উস্কে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি মন্তব্য করেছেন, বাংলাভাষীদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত করা হবে। এ রাজ্যের শাসক দলের প্রশ্ন, বাংলাদেশি হিসেবে যদি মুসলিম সম্প্রদায়কেই টার্গেট করা হয়, তবে এনআরসিতে 12 লক্ষ হিন্দু বাঙালি বাদ কেন? উল্লেখ করা যেতে পারে, দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনির বাঙালিদের পরিষেবা বন্ধ হওয়ায় সেখানে কিন্তু কেন্দ্রীয় মানবাধিকার কমিশন আসে না। ক্ষমতায় আসা বিজেপির মুখ্যমন্ত্রী রেখা শর্মার অমানবিক আচরণের বিরুদ্ধে সেখানে বিক্ষোভ চলছে। প্রশ্ন, এ রাজ্যে বাম কংগ্রেস বা শাসক দল কি বিষয়টির স্থায়ী সমাধান চান, নাকি 26-এর ভোটে বাঙালি আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতা পেতে চান? রাজ্য বিজেপিরই বা পদক্ষেপ কি হবে? দিল্লির বাঙালিদের সম্পর্কে ওয়াকিবহাল শীর্ষ আদালতের এক আইনজীবী অরুণ মাঝির তার অভিজ্ঞতা জানিয়েছেন আমাদের এক টেলিফোনিক সাক্ষাৎকারে। হ্যালো, হ্যাঁ শিলু, নমস্কার। আমি সুজিত বলছিলাম কলকাতা থেকে, দিগদর্শন ইউটিউব চ্যানেল থেকে। আমি আপনার সাথে আজকে একটু আপনার সময় নিচ্ছি, কেননা খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দাঁড়িয়েছে, যেটা আপনি যেহেতু দিল্লিতে এতদিন ধরে আছেন এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে কাজ করছেন এবং একটি পলিটিক্যাল পার্টিরও আপনি নেতা। তো এখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন, যে উত্তরপ্রদেশ থেকে শুরু হয়েছিল বাঙালি খেদাও, মানে আমি আগে আসামের বিষয়টা বাদ দিচ্ছি, আমি রিসেন্টলি ঘটনার কথা বলছি, গত 2 বছর আগে থেকে আস্তে আস্তে উড়িষ্যাতে যেই নবীন পট্টনায়কের সরকার চলে গেল, বিজেপির সরকার এলো, তারপর থেকে কিন্তু বাঙালিদের ওপর একটা আলাদা প্রেশার ক্রিয়েট হচ্ছে। পুরী থেকে যারা যাতায়াত করেন তাদের মুখেও শুনেছি, এবং ইদানিং তো পরিযায়ী শ্রমিকদের সঙ্গে একটা বাজে ঘটনা ঘটেছে উড়িষ্যাতে। সবচেয়ে বড় কথা, যে আমি ছত্তিশগড়, হরিয়ানা এগুলো প্রসঙ্গ বাদ দিচ্ছি, আপনি যেহেতু দিল্লিতে থাকেন, দিল্লিতে বসন্তকুঞ্জে ওখানে যে কলোনিটা আছে বাঙালি অধ্যুষিত এবং যারা গ্রাসরুট লেভেলের বাঙালি, তাদের কথা বলছি আমি। আমরা তো বাঙালিদের দিল্লি বলতে সবসময় বুঝি চিত্তরঞ্জন পার্কের কথা বলি, কিন্তু সেটা তো ক্রিমি লেয়ারের বাঙালিরা থাকেন। আর বসন্তকুঞ্জে যেখানে থাকেন বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের কাছে পরিচয়পত্র দেখতে চাওয়া হচ্ছে এবং বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে তাদের বলা হচ্ছে যে তোমরা এক্ষুনি এসব জায়গা ছেড়ে চলে যাও। আপনার কাছে কি খবর? একটা সমস্যা হচ্ছে এখানে। সমস্যাটা মূলত যারা সেটেল নয় এখানে, অর্থাৎ নির্দিষ্টভাবে কাজকর্ম করে না, এবং তারা যে অঞ্চলগুলোতে তারা থাকতে ঝুপড়ি করে বা সেগুলো মানে আনসরাই যে একটা কলোনি যেগুলো আর কি,
সেই আনঅথরাইজ কলোনিগুলোকে প্রথমে টার্গেট করছে এরা। সেখানে শুধু বাঙালি নয়, অন্যান্য মানে অন্য প্রদেশের লোকরাও আছে, শুধুমাত্র বাঙালি নয়। এই ঝুপড়ি বা যেগুলো আনঅথরাইজ যে সমস্ত কলোনি, মানে কলোনি নয়, মানে যেখানে সেটেলমেন্টটা নেই আর কি, অর্থাৎ দখল করা রাস্তার ধারে বা আপনার এতে ওই বিভিন্ন ভাবে রাস্তার ধারে মূলত। কিছুদিন আগে ওটা হচ্ছে আপনি নিজামুদ্দিনে ওখানে রাস্তার ধারে তামিলিয়ানরা দীর্ঘদিন ধরে ছিল, ওদেরকে উচ্ছেদ করা হয়েছে এখান থেকে। তাদেরকে কোন রকম রিহ্যাবিলিটেশন দেওয়াই হয়নি। আর রিহ্যাবিলিটেশনের প্রশ্নে তো সরকারের কোনো নেই। কিন্তু বাঙালিদের ক্ষেত্রে আজকে একটা সংবাদপত্রে ছোট একটা সংবাদ আছে যে দুজন একটা কাপড়কে এরা কোর্টে প্রডিউস করেছে ইমিগ্রেশন আইনে, যে এরা ইলিগাল ইমিগ্রেন্ট ইন্ডিয়াতে। এরা চেষ্টা করছে যে কোথায় কোথায় ইলিগাল ইমিগ্রেন্ট আছে। কারণ কোচবিহারের যে ঘটনাটা যে আপনি বলছেন, এটাকে আমি ওই মানে অধিকৃত এলাকা, যেখানে অধিকৃত মানে যখন এই করে যেখানে আছে, সেখান থেকে উচ্ছেদের একটা প্রক্রিয়া আর কি। আর এছাড়াও একটা হুইসপারিং শুনছি এখানে, যেরকম যারা মাইগ্রেন্ট আছে বা বিভিন্ন সময় কাজ করতে এখান থেকে মাইগ্রেন্ট লেবারদের তেমন বিষয়, কারণ তারা আসে যায় চলে যায়, বা যারা দীর্ঘদিন ধরে এখানে আছে অথচ এইভাবে আছে একটা ওদের সঙ্গীতকার গীতিকার লোকসঙ্গীত শিল্পী অভিজিৎ আচার্যও জানালেন, এবার পুজোয় ছাপা দলের গান দর্শকদের কাছে এক অন্য মাত্রায় অস্তিত্ব প্রকাশ করবে। সঙ্গে খুব সেন্সিটিভ বিষয়, যে যদি এটা বাঙালি হিসাবে এদেরকে উচ্ছেদ করে তাহলে তো এটা ঘোরতর অন্যায়। কিন্তু শুধু বাঙালি না, কিছুদিন আগে তামিলনাড়ুর লোক করেছে, অন্যান্য এই জায়গায় হচ্ছে। এই প্রশ্নে আমার এখানকে যে লোকজনরা আছেন বাঙালিরা, তাদের মধ্যে কিন্তু এটা নিয়ে কোনো উদ্বেগ বা এটা নিয়ে কোনো কিছু প্রতিক্রিয়া নিয়ে আমি সেটা লক্ষ্য করছি না। আচ্ছা, এটা মানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমার এই যেটা আপনি বললেন, এটাতে আমার দুটো প্রশ্ন দাঁড়াচ্ছে। একটা প্রশ্ন হচ্ছে, ওখানে ওরা অলরেডি ইলেকট্রনিক্স মিডিয়াতে বাইট দিয়েছেন যে আমাদের ভোটার কার্ড নিয়ে আমরা এখানে ভোটও দিয়েছি, যাকেই দিয়ে থাকে ভোট দিয়েছে। 2 নম্বর ঘটনা যেটা হচ্ছে যে এই বসন্তকুঞ্জের যে কলোনিটা, সে কলোনিটার নাম জয় হিন্দ কলোনি। এই জয় হিন্দ কলোনিতে যারা রয়েছেন, এই ইলেকট্রিসিটি এবং যে তারা যে জলের মানে লাইন তারা যে পেয়েছেন, সেটা তো সরকারি নথিভুক্ত হয়েছে, তারা প্রমাণপত্র দেখাবার পরেই তো পেয়েছেন, নাকি না খালি ঘুষ দিয়ে পেয়েছেন? এইগুলো ঘুষ তো সেগুলো পলিটিক্যাল কারণেও এখানে আম আদমি পার্টি যখন আসে আর কি, তারা এই ফেসিলিটি গুলো দিয়েছে, ওরা মানবিক কারণে, তাই বলবো না যে ঘুষ দিয়ে করেছে কিছু করেছে, মানবিক কারণে দিয়েছে। আর এই উচ্ছেদ যেটা হচ্ছে এটা অমানবিক, এটা অত্যন্ত অন্যায়জনক নিঃসন্দেহে। এই গভর্নমেন্ট এসে যেটা করতে চাইছে প্রথমে, এইসব ঝুপড়ি বা যে সমস্ত জায়গাগুলোতে দখল করে বসে আছে সেগুলোকে উচ্ছেদ করবে এরা, একটা টার্গেট আছে। সেখানে বাঙালিও করবে এবং অন্যান্য প্রদেশের লোকরাও করবে। কিন্তু শুধু বাঙালি টার্গেট হচ্ছে এটা কিন্তু এখনো পর্যন্ত আমার চোখে ধরা পড়ছে না, শুধুমাত্র বাঙালিকেই টার্গেট করছে। না, এখানে যে নামের লিস্ট এসছে, নামের লিস্টে দেখা যাচ্ছে প্রচুর বাঙালি, এবং বাঙালি তারা কিন্তু বাংলাদেশি নন, তাদের বাংলা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। তারা কোচবিহার, এবং মজার কথা এই কোচবিহারের কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠ, সেখানে কিন্তু প্রচুর ভোট পেয়ে ওখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন। তা সত্ত্বেও এই কোচবিহারের মানুষদের, এদের মধ্যে মুসলিম আছেন এবং হিন্দু আছেন সবচেয়ে বেশি। তাহলে যে হিন্দুত্বের কথা বিজেপি বলে, সেখান থেকে এই হিন্দুত্বের, তারা বলছে পাকিস্তান থেকে বার্মা থেকে হিন্দুরা এলে পরে কোনো প্রবলেম নেই। তাহলে তো আমাদের ঘরেরই যারা, ভারতবর্ষের যে আইন, যে কোনো জায়গায় যে কোনো মানুষ তার জীবিকা নির্বাহের জন্য যেতে পারেন, বেড়াতেও যেতে পারেন। সেখানে হঠাৎ শুরু হলো, শুধু দিল্লি নয়, আপনি লক্ষ্য করুন, দিল্লি, হরিয়ানা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, এই প্রতিটি জায়গায় কিন্তু একসঙ্গে অপারেশনটা চালানো হচ্ছে।
তো এটা কি আপনার একজন আইনবিদ হিসেবে কি মনে হয় যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, না এটা একটা সুপরিকল্পিত এই খেপাদলের সৃষ্টি মুহূর্তে অভিজিৎ আচার্য শঙ্কর চক্রবর্তীর সঙ্গে ছিলেন শঙ্করের অকাল প্রয়াত অভিনেত্রী স্ত্রী সোনালী চক্রবর্তী। দুজনেই ছিলেন রবীন্দ্র ভারতীর ছাত্রছাত্রী। শঙ্কর চক্রবর্তী হয়তো এই খেপাদলে নতুন করে সময় দিয়ে তার প্রয়াত স্ত্রীর প্রতি সান্নিধ্য অনুভব করবেন। শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন শুধু ব্যান্ডের গান নয়, নাচ কবিতাও পরিবেশন হবে, এমনটাও জানালেন শ্রদ্ধা মিউজিকের তরফে দলের কান্ডারি গোপা আচার্য। আপনি ক্যাম্পের কথাটা বললেন, সেটার নাম দিচ্ছে তো আপনার ডিটেনশন ক্যাম্প। হ্যাঁ, সেই ডিটেনশন ক্যাম্প পুশব্যাক করবে শুধু না, পুশব্যাক করে তাদের মানে কোচবিহারের বাসিন্দা তাদের পুশব্যাক করে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। এখান থেকে কয়েকজন মাত্র ছাড়া পেয়েছেন, বাকিরা এখনো বাংলাদেশে থেকে গেছে। আজকে যখন বাংলাদেশের সঙ্গে আমাদের যখন সম্পর্কটা একটু তিক্ত হয়ে আছে, তা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আইনবিদ হিসেবে আপনি বলতে পারবেন, এই ডিটেনশন ক্যাম্পের আসল নাম কি কনসেন্ট্রেশন ক্যাম্প? কনসেন্ট্রেশন ক্যাম্প সে তো এরা তো যেটা করছে কনসেন্ট্রেশন ক্যাম্পই, মানে ওখান থেকে ফোর্স লেবার তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা একই এটা কি নামটা পরিবর্তন, ডিটেনশন ক্যাম্প এই পার্থক্য কিছু না। এখন সমস্যা হচ্ছে যে ভারতবর্ষের যে জনসংখ্যা আর কি, এই জনসংখ্যাকেও তারা কমিয়ে দেবার একটা আন্তর্জাতিক একটা যে চক্রান্ত আছে বড় বড় মানে যে কর্পোরেট গুলো, তার একটা অংশ হিসেবে এটাকে দেখতে পারেন। কারণ কর্পোরেট যে চক্রান্ত বা তাদের ওইগুলো, তারা তো শুধু একটা পদ্ধতিতে কাজ করবে না, শুধুমাত্র মানে আপনার সস্তার লেবার চাই এবং জনসংখ্যাটাকেও যাতে ভবিষ্যতে ভারতবর্ষের জনসংখ্যা না বাড়ে এই হয়, বিভিন্ন রকম প্রোগ্রাম আছে। এটা আরো ডিটেলিং আপনি দেখেন, সেটা অন্য বড় হয়ে অন্য প্রসঙ্গ, আমরা দিল্লি নিয়ে থাকতে চাই আগে। আচ্ছা, এ ব্যাপারে আপনি যেহেতু একজন আইনবিদ, আপনার কাছে প্রশ্ন যেটা হচ্ছে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি পিভি গজেন্দ্র গটকর, তিনি বলেছিলেন রাষ্ট্র সকল ধর্মকে স্বাধীনতা দেয়, আইনসঙ্গতভাবে তারা আচরণ করতে পারে, কাস্ট নিজেকে যে কোনো ধর্মের প্রতি আনুগত্য তার থাকতে পারে, কিন্তু রাষ্ট্র কোন ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করবে না। এটা বলছে সংবিধানের 14 থেকে 19, 25 থেকে 28 এবং 44 নম্বর প্যারাতে উল্লেখ করা আছে। তা সত্ত্বেও কি করে এই সংবিধানের এই ব্যাপারগুলো লঙ্ঘিত হচ্ছে আইনগত? সেখান থেকে সুপ্রিম কোর্ট কি এটা নিজে থেকে কোনো ব্যবস্থা নিতে পারে না? দেখুন, সুপ্রিম কোর্ট প্রসঙ্গে একটা সম্প্রতি আপনার দূষণ দাবে সিনিয়র অ্যাডভোকেট, উনি প্রফেশন ত্যাগ করেছেন সম্প্রতি এবং তিনি একটি প্রেস স্টেটমেন্টও দিয়েছেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছে। এবং যেটা চলছে এখন, সংবিধান একটা বই হিসাবে আছে, আর বিভিন্ন আইন যেগুলো তৈরি করছে পার্লামেন্টে, সেই আইনগুলো প্রত্যেকটা যদি স্ক্রুটিনি করি, জুডিশিয়াল রিভিউ বলে, তাহলে দেখবেন প্রত্যেকটি আইনের মধ্যেই সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে সংবিধানের বিভিন্ন যে অনুচ্ছেদ গুলো আছে তার বিরুদ্ধে। এইভাবেই কিন্তু সংবিধানটাকে ভেতর থেকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সংবিধান একটা থাকছে, সংবিধান একটা প্রিন্টেড পেপার হয়ে যাবে, যেমন এই যেখানে ইন্ডিয়ান পেনাল কোড বা সিআরপিসি এগুলোকে নতুন নাম দিয়ে নতুন মোড়কে এনে তার মধ্যে ন্যায় সংহিতা করে ড্রাকোনিয়ান যে এগুলো আছে সেগুলোকে নিয়ে আসা। অর্থাৎ সংবিধানটা আছে, এরাও আমাদের সংবিধান রক্ষা করো। অথবা বিগত 14 বছরের যে আইনগুলো তৈরি হয়েছে, লেবার কোড থেকে শুরু করে সবকিছু, প্রত্যেকটা আইনই সংবিধানকে দুর্বল করে নিয়েছে এবং সংবিধানকে ভিতর থেকে ধ্বংস করেছে। এই কথাগুলো কেউ বলছে না। অর্থাৎ সংবিধান সত্যি কি আছে কিনা সেই প্রসঙ্গে আমরা যেটা বুঝতে পারছি যে সুপ্রিম কোর্ট নিজেই কিন্তু সংবিধানকে মেনে চলেছে না। আমাদের সুপ্রিম কোর্ট বলছে যে সংবিধান হচ্ছে সর্বোচ্চ, সংবিধানই হচ্ছে সবকিছু।
এগুলো সবটাই একটা কথার কথা হয়ে গেছে। কারণ ভূষণ গাভের যে স্টেটমেন্ট সেটা অত্যন্ত পরিষ্কার, অত্যন্ত মানে প্রতিবাদী মুখ, মোটে একটা চ্যালেঞ্জের যিনি অ্যাডভোকেট। আমি খুব তার অ্যাডমায়ার ব্যক্তিগতভাবে। এবং এইসবগুলো দেখছি তিনি বলছেন, আমরা অনেকগুলো সেমিনারও সে কথা বলি। ট্রাম্প মাস্ক বিরোধে মাস্কের যেসব কোম্পানিকে অনুদান দেওয়া হচ্ছিল এবার সরকারের তরফ থেকে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে নাসাকে শক্তিশালী করতে মাস্কের যে মহাকাশ গবেষণা সংস্থা আছে তারাও হাত গুটিয়ে নিচ্ছে। মাস্ক নতুন রাজনৈতিক দল গড়ার সঙ্গে সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে এক মারাত্মক যৌন কেলেঙ্কারির ঘটনা যা ধামাচাপা ছিল তা প্রকাশ্যে আনছেন। এতদিন 1970 থেকে প্রায় 25 জন মহিলা ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন। আদালত পর্যন্ত গড়ালেও তার গতি থমকে। এই মুহূর্তে মাস্ক যে ঘটনাটি প্রকাশ্যে আনছেন সেটি হলো 2016 সালের একটি ঘটনা। ক্যালিফোর্নিয়ার এক মহিলার অভিযোগ ট্রাম্প এবং ধনকুবের জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে। জেফ্রি তার ম্যানহাটনের বাড়িতে তার যখন 13 বছর বয়স তখন এই দুইজন তার কুমারিত্ব হরণ করেন জোর করে। হুমকিতে পড়ে পিছিয়ে যান এই মহিলা। সেই মহিলার নাম ভার্জিনিয়া জিকার। শোনা যায় প্রেসিডেন্ট হওয়ার আগে জেফ্রির লোলিটা এক্সপ্রেস বিমানে বিভিন্ন দেশ ভ্রমণ করতেন ট্রাম্প। যৌন পাচারের অভিযোগে জেফ্রি গ্রেপ্তার হন। জেফ্রির একটি 72 একর জমির দ্বীপ লিটন সেন্ট জেমসে কয়েকটি ভিলা আছে যা ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জের 2 মাইল দূরে। 2019 সালে অপ্রাপ্তবয়স্ক নারীদের পাচার করে নিয়ে আসা হতো এই দ্বীপে। সেখানে জোর করে যৌন নির্যাতন করতেন জেফ্রি। তার অতিথিদের মধ্যে ছিলেন 200 জন বিশেষ মানুষ। 12 থেকে 17 বছর বয়সী সুইট 16 মেয়েদের নিয়ে আসা হতো। সাহায্য করতেন জেফ্রির এক বান্ধবী যার নাম ম্যাক্সওয়েল। তার অতিথিদের তালিকায় ছিলেন বিজ্ঞানী হকিং, ইংল্যান্ড রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু, মাইকেল জ্যাকসন, লিওনার্দো ক্যাপ্রিও, জন লুকাস, মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন, বিল গেটস এবং অবশ্যই ডোনাল্ড ট্রাম্প। 40 জন মহিলার অভিযোগে শেষ জীবনে 2019 সালে 66 বছর বয়সে জেফ্রিয়ারের মৃত্যু হয় জেলে। জেফ্রির বান্ধবী ম্যাক্সওয়েলের স্বীকারোক্তি, বাচ্চা মেয়ে ছাড়া মন ভরত না বিল ক্লিন্টনের। কেফির খাতায় ক্লিন্টনের নাম ছিল ডো 36, কিন্তু ট্রাম্পের কি নাম ছিল সেটা এখনো জানা যায়নি। তারা মানুষের শোষণ করে, মানুষকে নিপীড়ন করে, তাদের হাতে যদি সংবিধানের ভার থাকে, দায়িত্ব থাকে, সেই সংবিধানের যে আবহাওয়া সেটা হয়ে উঠে। অবশ্যই তিনি জানতেন, তো ভালোভাবেই জানতেন যে সংবিধান তার জীবন দশার পরেই এটা আস্তে 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 শেষ হয়ে যাবে। তিনি জানতেন এটা, সেই জন্য উনি সে কথা বলেছেন। উনি জানতেন না তখন এত পণ্ডিত মানুষ। তাই তো। আচ্ছা, যখন এই সংবিধানটি রচনার ব্যাপারটা হলো তখন কিন্তু এই ধর্ম নিরপেক্ষতা নিয়ে কোনো সংজ্ঞাই দেওয়া ছিল না। এটা কি আম্বেদকরজি তেমন ভাবে গুরুত্ব দিলেন না যে ধর্ম নিরপেক্ষতার ব্যাপারটা না রাখলে পরবর্তীকালে হিন্দু রাষ্ট্র বা হিন্দু ডিক্টেটরশিপ একটা তৈরি হতে পারে? দেখুন, এটা রাখা কোনো মানে ধর্ম নিরপেক্ষতা বলার কোনো প্রয়োজন ছিল না। কারণ ভারতবর্ষের যে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচারটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষ। কারণ এখানে ইকুইটি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টির কথা বলা হয় সেই সময়কার পিএমএলএ। মিসেস গান্ধী বাধ্য এটাকে ইনকর্পোরেট করেছেন এই জন্যে, মিসেস গান্ধী নিজে বুঝতে পেরেছিলেন যেভাবে আদিবাসী মানে যে ফোর্স ভারতবর্ষে তৈরি হচ্ছে, হিন্দুত্ববাদী ফোর্স, এই সেকুলারিজম শব্দটা না লাগলে আরো বেশি তারা শেষ করে হয়েছে, কোনো মানে শেষ করে দেওয়া। সেই জন্য তিনি ইনকর্পোরেট করেছিলেন, সেকুলারিজম ইনকর্পোরেট করেছিলেন, সোশ্যালিজম ইনকর্পোরেট করেছিলেন। আপনাকে একটু থামাচ্ছি, ক্ষমা করবেন। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সংবিধানে প্রথমে যে
ধর্মনিরপেক্ষতার ব্যাপারে কোন রকম স্পষ্ট সংজ্ঞা ছিল না। আপনি বলছেন যেভাবে তৈরি হয়েছে সংবিধানে তার মধ্যে আলাদা করে স্পষ্ট কোনো ধারণা দেওয়ার প্রয়োজনও ছিল না। যদি প্রয়োজন না থেকে থাকে তাহলে ওই 44তম সংশোধনটা এলো, সেখানে সমাজতন্ত্র শব্দটা ঢোকানো হলো, তারপরেও এখন পর্যন্ত যা অবস্থা তাতে তো যা দেখতে পাচ্ছি, আমার কাছে যেটুকু সংবিধানের বইপত্র আছে সেখানে দেখা যাচ্ছে এই 44তম সংশোধন হওয়ার পরেও কিন্তু এই সংবিধানে ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞাটাও কিন্তু তারপরেও কিন্তু স্পষ্ট করে উল্লেখ নেই। আপনি আরো ভালো বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন মানে এটা তো বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। বারবার বলছি এটাতে ধর্ম নিরপেক্ষ, আমাদের ধর্ম নিরপেক্ষ ভাবে সংবিধান তৈরি করা হয়েছে। আমাদের যে পিএনএল যেগুলো আছে, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি, এর মধ্যেই তো এগুলো ইনকর্পোরেট হয়ে গেছে না। নতুন করে রাখাচ্ছেন এভরি সিটিজেনের তো সব নেই, রিলিজিয়ান, কাস্ট, সেগুলো তো আমাদের অনুষ্ঠানে বলা আছে, নতুন করে তো রাখার প্রয়োজন ছিলই না বাবা। কিন্তু মিশেল গান্ধী বুঝতে পেরেছিলেন, হ্যাঁ ইন্দিরা গান্ধী বুঝতে পেরেছিলেন একটা সংকট আসছে আমাদের, উনি অত্যন্ত দূরদর্শী মহিলা ছিলেন, একদম বুঝতে পেরেছেন। তাই জন্য তিনি ইনকর্পোরেট করেছেন, সমাজবাদকে ইনকর্পোরেট করেছেন, বুঝতে পেরেছেন যে মানে আস্তে আস্তে সমাজবাদ না থাকলে দরিদ্র মানুষ বা সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে যাবে। চেষ্টা করে রেখেছিল সেই জন্য। আমি এই প্রসঙ্গে কথাটা বলছি, যে ক্ষেত্রে আপনি ইন্দিরা গান্ধীর কথা উল্লেখ করলেন, সেখানে বলা হচ্ছে যে বিচারপতি পি.এস. ঠাকুরের একটা 7 সদস্যের বেঞ্চের মধ্যে 4 জন সহমত হয়েছিলেন যে ধর্ম নিয়ে যদি কোনো রাজনৈতিক দল ভোট চায় তাহলে সেই দলেরই রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। কোথায়? সেই জন্য তো বলছি, সুপ্রিম কোর্টের আগে যে চিন্তা ভাবনা ছিল সেই চিন্তা ভাবনার অর্থাৎ মানে উল্টো যাত্রা যাকে বলে, সেই যাত্রা তো শুরু হয়েছে 80 দশক থেকে না। 80 দশক থেকে তো যখন আস্তে আস্তে মানে উদারীকরণ, গ্যাস চুক্তি এগুলো যখন এলো, এর জন্যে মানে যারা এগুলো নিয়ে এসেছেন তখন সেই সময়কার মনমোহন সিং গভর্নমেন্ট বা সেই সময়, অর্থাৎ তাদের ধারণাই হয়েছে যে পুঁজিবাদ বিকশিত হয়ে গেলে মানুষের মধ্যে এই সমস্ত ভাবনাগুলো থাকবে না। এই ভাবনাটা তাদের মধ্যে ছিল যে যেমন ইউরোপিয়ান সোসাইটি, আমেরিকান সোসাইটি, সেখানে উদার মানসিকতার জন্য মানুষের মানসিকতা অনেক বেশি উদার হয়েছে, ধর্মীয় ভাবনা যে থেকে মানুষ অনেকখানি বেরিয়ে আসবে। কিন্তু আমাদের দেশে তো উল্টোটাই হলো। ওখানে ধর্মের দিক থেকে হয়তো তারা অনেকটা উদার হয়েছে, কিন্তু ওখানেও তো আপনার সাদা চামড়া কালো চামড়ার বিষয়টা তো সেটা তো সেটা তো আছেই। হ্যাঁ সেটা তো আছেই, এখানে যেমন জাতি ব্যবস্থা সেটাকে আরো বেশি জোরদার করা হচ্ছে নতুন ভাবে। কিন্তু তাদের ধারণা ছিল তারা একাডেমিশিয়ান হিসেবে বিদেশে পড়াশোনা করেছেন, বিদেশে ভাবনায় ছিলেন, তাদের কাছে একটা উদার ভাবনা ছিল এগুলোতে মানুষ মুক্ত হবে। কিন্তু আমাদের দেশের যে অন্যান্য যে মানে দেশের যে সমস্যা বা দেশের যে সামাজিক গঠন বা রাজনৈতিক কাঠামো, এগুলোকে তারা মানে এর মধ্যে নেননি, তারা বিচারকের মধ্যে নেয়নি, তারা একটা একাডেমিক জায়গা থেকে এগুলোকে নিয়েছিলেন। আর পুঁজিরও তার মানে দরকার ছিল ভারতবর্ষে আরো ব্যাপক মানে পুঁজির অনুপ্রবেশ দরকার ছিল, এত মানে বাজার, সেই বাজারগুলোকে উন্মুক্ত করে দেওয়া, এইসব বিষয়গুলো তো সবটাই এক একটার সঙ্গে সম্পর্কিত। সব বিষয়টা কিন্তু আলাদা ছিল না, প্রত্যেকটার সাথে জড়িত সম্পর্ক। ঠিক ঠিক। আপনি যে কথা প্রথম দিকে আমাকে বলছিলেন সেটা হচ্ছে যে বসন্তকুঞ্জের ওখানকার যে কলোনিতে এই ঘটনাগুলো ঘটেছে সেইটা নিয়ে কিন্তু ওখানকার মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বা বাঙালি সমাজের মধ্যে তার কোনো প্রতিক্রিয়া আপনি বলছেন যে দেখতে পাচ্ছেন না স্থানীয়ভাবে। এখান থেকে তৃণমূলের কিছু নেতারা ওখানে সেই ক্যাম্পে গেছেন, তাদের কলোনিতে গেছেন, সেখানে তারা সভা টভা করেছেন, সে ব্যাপারগুলো ঠিক আছে, কিন্তু স্থানীয় বাঙালিদের মধ্যে কোনো বিষয়টাই কাজ করেনি। তাহলে আমরা রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন বা প্রশাসনিক স্তরে আছেন বা জুডিশিয়ালে যারা আছেন তাদের দিকে তো আমরা আঙুল তুলছি,
কিন্তু 1911-তে যখন দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরানো হলো, মূলত আমার যেটুকু মনে হয়, অন্যান্য যাই কারণ থাকুক না কেন, মূল কারণ কিন্তু থেকে গেছে, সেটা হচ্ছে বাংলায় প্রবল ব্রিটিশ বিরোধিতা থেকে, সেই চাপ থেকেই তারা এই কলকাতা থেকে শিফট করে দিল্লি চলে যাওয়ার কথাটা ভেবেছিল। কিন্তু তারপর 20 বছর তাদের লেগে গেল, অর্থাৎ 1911-র 12ই ডিসেম্বরের ডিসিশন নেবার পর 1931 সালের 13ই ফেব্রুয়ারি দীর্ঘ 20টা বছর চলে গেল। বলা হচ্ছে যে ওখানকার প্রশাসনিক বিষয়গুলো গোছাতেই নাকি 20 বছর সময় লেগে গেল। তাহলে 1911 সাল থেকে 1931 এই সময় এই প্রশাসনিক যে ব্যবস্থা তৈরি করতে 20 বছর সময় নিল। সুরেন ব্যানার্জি, এস এন ব্যানার্জির কথা বলছি, তিনি কিন্তু কলেজ স্কোয়ারে এই বিষয়ে একটা মিটিং করেছিলেন যে দিল্লিতে সরিয়ে নেওয়া হলো কলকাতাতে, সুতরাং কলকাতার গুরুত্ব তিনি বুঝেছিলেন যে আগামী দিনে নস্যাৎ হতে যাচ্ছে। কিন্তু বাঙালির কিন্তু 1904-এর বঙ্গভঙ্গ নিয়ে বাঙালির যে বিষয়টা আমরা দেখেছি, 1911-তে গিয়ে এই যে রাজধানী চেঞ্জ করে নিয়ে যাওয়া হলো, সে সময় কিন্তু বাঙালির কোনো প্রতিবাদ বা কোনো রকম কিন্তু তাদের ভূমিকা পাইনি আমরা। বাঙালি তো দেখুন, বাঙালি মূলত যে মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক সমাজ তৈরি হয়েছিল, তারাই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ছিল আর ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। তারা ব্রিটিশের পরিচিত হিসাবে কাজ করেছে তাদের মধ্যে, এবং তারা ব্রিটিশরা যেখানে রাজধানী নিয়ে যাচ্ছে তারা সেখানে চলে যাচ্ছে। আর প্রতিবাদ করবে কারা? মধ্যবিত্ত এবং তৎকালীন সেই সময়কার যারা ভদ্রলোক সমাজ একেবারে আমরা, যারা কলকাতা শহরেই থাকতেন। গ্রামের মানুষ এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, বা জেলা শহরগুলোতে এমন কিছু মাথা ব্যথা ছিল না, খুব ছোটখাটো ছিল। তারা তো মানে একটা প্রিভিলেজ ক্লাব হিসেবে তৈরি হয়ে গেছে ব্রিটিশের, মানে মহারান্নতায় বলুন, যে কোনো কারণে বলুন, তারা প্রতিবাদ করবে কেন? তারা তো প্রিভিলেজ ক্লাব, তারা তো ভদ্রলোক সময়, তারা যেখানে যাবে তারা সেখানে সেটেল হয়ে যাবে। তারা ব্রিটিশের হাতেই তৈরি। হ্যাঁ, ব্রিটিশের হাতেই তৈরি। কিন্তু আপনি যেটা বললেন যে গ্রামের মানুষদের মাথা ব্যথা ছিল না, সেই গ্রামের মানুষদের কিন্তু আমরা যেসব বিদ্রোহের কথা পেয়েছি, চট্টগ্রাম বিদ্রোহ বলুন, জোয়ার বিদ্রোহ বলুন, এমনি অনেক বিদ্রোহ হয়েছে, যে বিদ্রোহতে কিন্তু ব্রিটিশ নাস্তানাবুদ হয়েছে ওই গ্রামের মানুষ, আদিবাসী এবং এসসি এসটি ওবিসিদের যে সম্প্রদায়, তাদের হাতেই কিন্তু সবচেয়ে বেশি নাস্তানাবুদ হয়েছে। যদিও স্বাধীনতা সংগ্রামে তাদের নাম তো উল্লেখ করাই হয় না, যেহেতু আপনি যেটা বললেন যে ক্রিমি লেয়ার যারা, তাদের হাতেই প্রশাসনিক ক্ষমতা থাকায় তারাই শিক্ষিত সমাজ, তারাই এডুকেশন সিস্টেমটাকে চালনা করেছেন, তারা তাদের মতন সিলেবাস তৈরি করেছেন। সব বিষয়টা ঠিক আছে। আমার কাছে শেষ প্রশ্ন আপনার কাছে এটা, যে এই যে জিনিসটা শুরু হলো, এর ভবিষ্যৎটা আপনার কি মনে হচ্ছে একজন আইনবিদ হিসেবে? দেখুন, এখন অনেকগুলো সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে এই যে হিন্দু আর হিন্দুত্ব, এটা একটা ফ্যাসিজমের স্লোগান। ভারতবর্ষের যে এত বড় মার্কেট, কর্পোরেটরা চাইছে মার্কেটটাকে অপ্রতিরোধ অবস্থায় দখল করা, আর ভারতবর্ষের সমস্ত যে রিসোর্স যেগুলো আছে সেগুলোকে বিনা বাধাতে লুণ্ঠন করে নিয়ে যাওয়া। এটাকে একটু ক্লিয়ার ভাবতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে সংবিধানে যে একটা কোয়াসি ফেডারেল একটা স্ট্রাকচার ছিল, সেই কোয়াসি ফেডারেল স্ট্রাকচারটাকে কংগ্রেস সময়, কংগ্রেস বিরুদ্ধে আস্তে আস্তে কোয়াসি ফেডারেল স্ট্রাকচারটাকে আমাদের ভেঙে দেওয়া হয়েছে এবং সেন্ট্রালাইজড একটা গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সেন্ট্রালাইজড গভর্নমেন্ট করার অর্থই হচ্ছে যে বিভিন্ন যে ন্যাশনালিটি গুলো আছে, যেমন বাঙালি, তেলেগু, তামিল, অসমিয়া, এই যে ন্যাশনালিটি গুলো একটা বেসিক যে মানে কনসেপ্ট ছিল ফেডারেল স্ট্রাকচারে, সেগুলোকে গড়িয়ে ভেঙে দিয়ে একটা হিন্দু এবং হিন্দি ভাষী যে একটা গড়ে তোলা আর কি, নেশন গড়ে তোলা, যেটা কোনো মতেই সম্ভব না। এখন এদের সমস্যাটা হচ্ছে এই কারণে যে বাংলাদেশে একটা অনেক, ধরুন বাংলাদেশ বলছে কলোনি অফ ইন্ডিয়া, কলোনি হোক যাই হোক, সেখানে তো একটা ন্যাশনালিজম ডেভেলপ করেছে। আর এই দুই দেশের যদি ন্যাশনালিজমটা যদি তার মানে কোনোভাবে একত্রিত হতে পারে,
ভারতবর্ষে একটা বড় থ্রেট, এই যে থ্রেট বলতে এই কারণে ভারতবর্ষের থ্রেট কথা বলছি না, এই কর্পোরেট থিঙ্কিং কাছে একটা বড় থ্রেট। আর যারা হিন্দুত্ব আর হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জটাকে তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে বিভিন্ন চ্যালেঞ্জ যেখানে তামিলনাড়ুতে হচ্ছে বা যেখানে অন্যান্য জায়গায় এই চ্যালেঞ্জটা উঠে আসছে। আর বাঙালি সমাজের তাদের দীর্ঘদিনের একটা ঐতিহ্য ছিল স্বাধীনতা আন্দোলনের সময় বা বিভিন্ন সময়ে বাঙালিদের যে স্বাধীন চেতা, তাদের যে চিন্তা ভাবনা, সেটাকে এখনো ভয় করে ওরা। যদি এরা ভাবছে কোনো কারণে যদি মানে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়, একটা বিশাল একটা ভাষা গোষ্ঠী সারা পৃথিবী জুড়ে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে যা আছে, ভাষা এই সেন্ট্রালাইজ যে একটা স্বপ্ন, এদের হিন্দুত্ব, মানে হিন্দি ন্যাশনালিজমের যে স্বপ্ন, সেটা একটা চ্যালেঞ্জের ক্ষেত্রে তারা মানে বাঙালিরা এটা তো কিন্তু মনে করছে। আর বাঙালির যে ভৌগোলিক একটা অবস্থান আছে, সেটা অন্যান্য মানে রাজ্যগুলোর থেকে ভৌগোলিক অবস্থানটা একটু ভিন্ন প্রকৃতির। হ্যাঁ, অনেকগুলো প্রতিবেশী বিদেশ রয়েছে আমাদের আশেপাশে। অনেকগুলি প্রতিবেশী আছে। তারপরে মানে একটা জায়গা থেকে ছড়িয়ে পড়লে এখানে নর্থ ইস্ট গুলো অনেকগুলো জায়গা তাদের একটা চ্যালেঞ্জের কাছে দাঁড় করাবে। নর্থ ইস্টে আগুন জ্বলছে আছে, এই প্রশ্নগুলো আসছে। এটা হয়তো আমি ভাবছি এটা কতখানি সম্ভব আমি জানি না, কারণ বাঙালিদের মধ্যে এখন এতটা বেশি মানে নিষ্ঠুরতা এবং সবকিছুর মধ্যে উদাসীনতা এত কিছুর মধ্যেও এটা কখনো আমরা আগে দেখিনি। আর বাঙালিদের সব থেকে বড় সমস্যা হচ্ছে বাঙালিদের নিজেদের মধ্যেই একটা বড় বিচ্ছিন্ন অবস্থা আছে। কারণ বাঙালিদের যে দীর্ঘদিনের যে বিচ্ছিন্নতা, ভদ্রলোক সমাজ বনাম মানে ছোট লোক সমাজ, ছোট লোক আমি পাবলিক মিটিংও বলি, আমি পাবলিক মিটিং এ স্টুডেন্ট সঙ্গে এখানে ওই মৌলালী যুব কেন্দ্রে আমি বলেছিলাম যে লড়াইটা এখানে ছোট লোকের মধ্যে ওবিসিরা পড়ে, এসসিরা পড়ে, এসটিরা পড়ে, মুসলমানরা পড়ে। আর ভদ্রলোক সমাজ হচ্ছে তিনটে কমিউনিটিকে আমরা ধরি আর কি, তিনটে কাস্টকে ধরি। এটা যেটা বলার কোনো নেই, এরাই তো বাস্তব কথা। এগুলোকে না বলার তো কিছু নেই, লড়াইটা এখানে। অর্থাৎ মানে বাঙালি সমাজ তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বে তারা এত দীর্ঘ হয়ে গেছে যে সেই চ্যালেঞ্জ গুলোকে তারা নিতে পারছে না। আপনি লক্ষ্য করে দেখবেন সেই চ্যালেঞ্জ গুলোকে তারা আজকে দিল্লিতে এই যে এত বড় ঘটনা করছে, কারোর মধ্যে রিয়াকশন নেই। আজকে আমাকে সেই ঘটনাটা করে আমার একটা নিয়ে এসেছিল আমার চেম্বারে মহান হিসেবে। আমি মানে তোমরা বুঝছো কি? সে বললো স্যার এরকম, হ্যাঁ একটু বুঝতে পারছি, একটা স্মেল পাচ্ছি, বাঙালি বললেই বাংলাদেশি বলছে ভাবছে সেটাও একটি মার্জিনালাইজ কমিউনিটির ছেলে, তার ভাবনাটা সে বুঝতে পারছে। কিন্তু আমরা যাদের কাছে এখানে মিট করে যারা এখনো পর্যন্ত শুধু মানে পশ্চিমবাংলায় যে ভদ্রলোক সমাজের প্রতিনিধিরা মিট করে তা না, দিল্লিতেও একই জায়গায় একই অবস্থা। অর্থাৎ তাদের কাছে এগুলো খুব গুরুত্বহীন, তাদের কাছে গুরুত্বহীন এই কারণে ছোট প্রোগ্রাম হচ্ছে, গরিব প্রোগ্রাম হচ্ছে, তাদেরকে যায় কমফোর্ট, তারা তো খুব একটা মানে ভালো একটা কমফোর্টেবল জায়গায় আছে না, তাদের কাছে এগুলো কোনো মানে বিষয় নয় বলে মনে হয় আর কি। আচ্ছা, আপনাকে আমার এই শেষ প্রশ্ন করছি, শেষ প্রশ্ন, এটা সত্যি শেষ প্রশ্ন, আপনাকে আর বিরক্ত করবো না আগে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে দিল্লিতে এই যে পরিযায়ী যাদের বলা হচ্ছে কিংবা যারা পেটের সংস্থানের জন্য ওখানে গেছেন, দিল্লিতে পাঞ্জাবির একটা বিরাট সংখ্যক মানুষ আছেন। বাঙালিদের অবস্থান ওখানে পার্সেন্টেজের হিসেবে কি বলা যেতে পারে? বাঙালি যে পার্সেন্টেজ আছে সেগুলো এক্স্যাক্টলি তো সেন্সাস তো অনেকদিন হয়, 2011 পর থেকে হয়নি, সবই পেন্সিলের মতো। তবুও আমরা দেখছি যে বাঙালি এখানে মূলত হিন্দু এবং শিখ পাঞ্জাবির পর বাঙালির সংখ্যাটা এখানে দ্বিতীয় ছিল বরাবর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বরাবরই দ্বিতীয় ছিল। সম্প্রতি মানে গ্রেটার যে দিল্লি আর কি, সেখানটা যদি আপনি ধরেন, সেখানে উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা,
বা বিহার থেকেও এত লোকের সমাগম হয়েছে, তবুও সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যদি আপনি রাজ্য ভিত্তি করেন, এখনো এখানে বাঙালি মানে জনসংখ্যা কিন্তু দ্বিতীয় স্থানেই আছে। এটা দ্বিতীয় স্থানে আছে কারণ আমরা এগুলো বুঝতে পারি যখন দেখি যে বিভিন্ন মানে পেশায়, ছোটখাটো পেশাতে বাঙালিরা এখানে মানে সার্ভিস জবে আছে, ছোট ছোট কাজের মধ্যে আছে এবং তারা একটা ব্যাপক সংখ্যক আছে তারা। এখানে জনসংখ্যাটা প্রচুর জনসংখ্যা, কিন্তু ওই একই ব্যাপার আমরা জানি না আমাদের স্ট্রেংথ কতটা। আমাদের কোনো লোকই এত বিচ্ছিন্ন অবস্থায় থাকে, তারা নিজেরা জানে না যে তারা একটা রাজনৈতিক শক্তি বিকাশ করতে হবে দিল্লিতে, সেই ধারণাটাই তাদের মধ্যে নেই। এবং সেই ধারণাটা তাদের মধ্যে কেউ তৈরিও করে দেয়নি, যেখানে বিহারের লোকরাই নিজেদের ধারণাটা তৈরি করতে পেরেছে, উত্তরপ্রদেশের একটা অংশ তারা তৈরি করতে পেরেছে, এখানে জাররা তৈরি করতে পেরেছে, মানে বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশ হরিয়ানা থেকে আপনার জাট বা যাদবরা তৈরি করতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্য যে বাঙালিদের মধ্যে এখানে রাজনৈতিক ভাবে অংশগ্রহণের যে আকাঙ্ক্ষা বা রাজনৈতিক ভাবে এখানে সকলকে সংগঠিত করে একটা শক্তি হিসাবে মানে শক্তি বলছে এই কারণে অন্যান্য যে প্রদেশের লোকরা তারা তাদের যে ইউনিটি, তাদের যে এগুলো আছে তাদের সঙ্গে যদি তাদের আমরা তার পাশাপাশি যে একটা ইউনিটি তৈরি করতে পারতাম, একটি শক্তি সংগ্রহ করতে পারতাম, রাজনৈতিক বিকাশটা হতো, তাহলে এখানে আমাদের যে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনটা, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিপ্রেজেন্টেশনটা দিল্লি সরকারের, দিল্লি মানে রাজ্য সরকার বা বিভিন্ন জায়গাতে আমাদের পার্টিসিপেশনটা নেই, রিপ্রেজেন্টেশনটা কমে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট স্তরে একটি রিপ্রেজেন্টেশন আছে, কিন্তু মূলত যে রাজ্যের যে ফোর্সটা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্স বা জুডিশিয়াল ফোর্স, সেখানে আমাদের পার্টিসিপেশনটা খুব নগণ্য একবারে। এটা আমি নিশ্চয়ই মনে করতেই পারি যে এটা আপনি একজন আইনবিদ হিসেবে নয়, আপনি আপনার একটি যে রাজনৈতিক দল করছেন সেই রাজনৈতিক দলের একজন প্রধান হিসেবেই আপনি এই বক্তব্যটা দিলেন। আচ্ছা, আমি একটু আপনার ওই রাজনৈতিক দলটার নামটা একটু বলুন তো, আপনার সঙ্গে খুব শর্ট পরিচয়। আমরা রাজনৈতিক দল নিউ ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, এখন এটাকে ইলেকশন কমিশন বিভিন্ন ভাবে নোটিশ টোটিশ করে এটার সঙ্গে একটা সম্পর্ক হয়েছে, দেখা যাচ্ছে দাঁড়ায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা অনেক বড়, এটা একটা এপিসোডের মধ্যে সম্ভব হবে না। একটু অন্য দৃষ্টিভঙ্গিতে অন্য একটু কোনো প্রশ্ন সামনে রেখে আমরা কিন্তু আপনাদের কাছে আবার শরণাপন্ন হবো, একটু সময় দেব। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।